আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমরা আজকে একটি ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে তড়িৎ বল ও প্রাবল্যের উপরিপাতন নীতি। জেনেই হোক আর না জেনেই হোক, এই নীতির প্রয়োগ কিন্তু গাণিতিক প্রবলেম সলভ করার সময় তুমি করে থাকো। যেমন প্রথম পত্রের তরঙ্গ অধ্যায়, এই তরঙ্গ অধ্যায়তে তরঙ্গের লব্ধি নির্ণয় করার সময় উপরিপাতন নীতির ব্যাপারটা থাকে। দ্বিতীয় পত্রে এখানে রয়েছে, তারপরে ধরো আরেকটা কারেন্টের ইলেকট্রোম্যাগনেটিজমের যে একটা অধ্যায় বা দিক পরিবর্তী প্রবাহ যেটাকে বলে, এইখানে রয়েছে। তারপরে আলোর অধ্যায়তে রয়েছে। যেখানেই তরঙ্গ আছে ওইখানে কিন্তু এই উপরিপাতন নীতি আছে। আবার এই তড়িৎ বলের ক্ষেত্রে বা প্রাবল্যের ক্ষেত্রেও এই উপরিপাতন নীতি আছে। তুমি যদি বলো মহাকর্ষ বল, তাহলে মহাকর্ষ বলের ক্ষেত্রেও এই উপরিপাতন নীতি রয়েছে। জিনিসটা কি সেটা বোঝাটা এখন জরুরি। তা আমরা একটু এটা নিয়ে আলোচনা করি। তড়িৎ বল, দেখো তড়িৎ বলের ব্যাপারে তোমাকে যদি বলি যে এইখানে একটি তড়িৎ চার্জ রয়েছে, ধরো সে চার্জের পরিমাণটাকে আমি বললাম কিউ। এই গোলাকার এই চার্জিত বস্তুকে যদি বলি যে এর পরিমাণ কিউ চার্জ, প্লাস দিয়ে দিলাম, প্লাস কিউ ধরলাম, তাহলে এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আরেকটা চার্জ রয়েছে ধরে নিলাম, সেই চার্জকে আমি নাম দিলাম Q1। এদের মধ্যে একটা দূরত্ব রয়েছে। তাহলে দুটি চার্জিত বস্তু, কুলাম্বস ফোর্স, কুলাম্বসের যে ল, এই ল অনুযায়ী এখানে একটা ফোর্স থাকার কথা, যাকে আমরা বলি কুলাম্ব ফোর্স বা তড়িৎ বল। এই তড়িৎ বলের পরিমাণটা আমি ধরলাম F1 এবং তার একটা ডিরেকশন থাকবে। ডিরেকশনটা কোন দিকে? এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক যদি হয় তাহলে এই চার্জের কারণে এই দিকে বিকর্ষণমূলক একটা বল কাজ করবে। আবার এটাও কিন্তু এই দিকে বিকর্ষণমূলক একটা বল থাকবে। যাই হোক, আমি এই চার্জের জন্য বিকর্ষণের দিকটা এদিকে দেখাতে চাইলাম। এই বলটা যদি F1 হয়ে থাকে, সেটা কিন্তু একটা ভেক্টর রাশি, তাহলে তার ডিরেকশন দেখিয়েছি এদিকে। দেখো এই চার্জের কাছে আরো একটা চার্জ বা একটু দূরে এইখানে আরেকটা চার্জ দিলাম এবং সে চার্জটার পরিমাণ ভিন্ন। তো সে চার্জের পরিমাণ যদি আমি Q2 লিখি, তাহলে পরিমাণ ভিন্ন আবার দূরত্বও ভিন্ন। তাহলে এটার জন্য একটা বল কাজ করবে, সেই বলটার পরিমাণটাও দেখালো ভিন্ন একটা পরিমাণ F2 হলো। এখন দুটো চার্জের জন্য দুটো বল, তাহলে এখানে টোটাল বল কত ফিল করবে এই চার্জটি? আমি যদি এই কিউ চার্জের উপর টোটাল বল হিসাব করি, তাহলে কিউ চার্জের উপর এখন টোটাল বল হবে এই F1 এবং F2 এর ভেক্টর যোগের সমান। আমরা যদি আরও একটা চার্জ নিই, ধরে নাও আরেকটা চার্জ ভিন্ন পরিমাণ এবং তার পরিমাণটা আমি ধরে নিচ্ছি Q3 এবং সেখান থেকে দূরত্বটাও কিন্তু ভিন্ন, তাহলে তার জন্য আরেকটা বল কাজ করবে, তার নাম দিলাম ভেক্টর F3। F3 বল। সব মিলিয়ে তাহলে কিউ চার্জের উপরে লব্ধি বল কত? তাহলে আমরা এখানে লিখতে পারি যে কিউ চার্জের উপর মোট বল, কত বল অনুভব করবে সব মিলিয়ে কিউ চার্জ, সেটা যদি F হয় তাহলে টোটাল F এর মানটা হবে F1 F2 এবং F3 এর ভেক্টর যোগের সমান। F1 প্লাস F2 প্লাস F3। দেখো খুব কেয়ারফুল থাকবে, শুধু তিনটা বলের মান যোগ করলেই টোটাল বল হয়ে যাবে না, এটা কিন্তু ভেক্টর যোগ। সো F1 আর F2 এর ধরো তুমি লব্ধি করবা, কত কোণে আছে সেটা কাউন্ট করে লব্ধি বানাবা, সেই লব্ধির সঙ্গে আবার F3 লব্ধি হবে, মানে F3 যোগ হবে। তাহলে সব মিলিয়ে দেখা গেল যে এই F1 এর পরিমাণটা এদিকে যাচ্ছে, F2 এদিকে যাচ্ছে, F3 এদিকে যাচ্ছে, তাদের তিনটার আবার লব্ধি ফলাফলটা যে কোনো একটা দিকে যেতে পারে, সেই লব্ধি মানটা হচ্ছে F।
তাহলে যে কোনো একটি রেফারেন্স চার্জের উপর যদি অনেকগুলো চারপাশে থাকা চার্জের মোট বল হিসাব করতে চাও, তাহলে সবগুলো চার্জের জন্য আলাদা আলাদাভাবে যে বল হবে তাদের ভেক্টর যোগফলটাই হবে এর উপরে মোট বল। ঠিক আছে, তাহলে এটা আমরা উপরিপাতন নীতি হিসেবে বলতে পারি। যে কোনো একটি চার্জের উপর আশপাশে অবস্থিত, আশপাশে শব্দটা তোমাদের হয়তো কেমন যেন মনে হতে পারে। তাহলে যে কোনো একটি চার্জের উপর একাধিক চার্জের দ্বারা সৃষ্ট মোট তড়িৎ বল আলাদাভাবে প্রতিটি চার্জের জন্য তড়িৎ বলের ভেক্টর যোগফলের সমান হবে। ভেক্টর যোগফলের সমান হবে। কথাটা হয়তো আরেকটু ইজি করে লেখা যেত, কিন্তু এই মুহূর্তে মাথায় অতটা ইজি ফর্ম কাজ করছে না। তবে এখান থেকে তুমি বুঝতে পারবে যে Q1 এবং কিউ এর মধ্যে যদি বলটি হয়ে থাকে F1, তাহলে Q2 এবং কিউ এর মধ্যে বল যদি হয়ে থাকে F2, Q3 এবং এই কিউ পরিমাণ চার্জের মধ্যে বল যদি হয়ে থাকে F3, তাহলে সব মিলিয়ে এই কিউ চার্জ টোটাল যে বল ফিল করবে সেটা শুধু চার্জের মানগুলো যোগ করলে, বলগুলোর মান যোগ করলে হবে না, এই বলগুলোর ভেক্টর যোগফলের সমান হবে। হ্যাঁ, এগুলোর ভেক্টর যোগফলের সমান হবে। এটাকেই আমরা বলবো বলের উপরিপাতন নীতি। তাহলে এটাকে আমরা বলবো তড়িৎ বলের উপরিপাতন নীতি। দিস ইজ, এটাই তড়িৎ বলের উপরিপাতন নীতি। সুপারপজিশন প্রিন্সিপাল। সুপারপজিশন প্রিন্সিপাল এই আর কি। ওকে, এটা মাথায় রাখবা। তাহলে দেখো, এইরকমই আমরা তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রেও হিসাব করতে পারি। তাহলে তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে কিরকম হবে? তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে ব্যাপারটি দাঁড়াবে সেম ওয়েতে। ধরো এইখানে 1 কুলম্ব মানের একটি চার্জ আছে, কিউ নট ধরলাম, সে চার্জকে আমরা 1 একক। তাহলে 1 একক মানের একটি চার্জ আছে। এই 1 একক মানের চার্জটি ধরো এখানে একটি চার্জ Q1, এখানে একটি চার্জ Q2, ধরো আরো দূরে একটি চার্জ Q3, আর একটু কাছে একটা চার্জ Q4, এরকম হতে পারে। তাহলে চার্জের পরিমাণ এবং দূরত্বগুলো ভিন্ন ভিন্ন। তাহলে এখানে টোটাল প্রাবল্য কত কাজ করবে? যদি এই চার্জগুলো এরকম হয়ে থাকে যে এইটা ধরলাম প্লাস,
এটা ধরলাম প্লাস, ধরে নাও এটা মাইনাস, এটা ধরলাম প্লাস, এটা হতে পারে। তাহলে ধনাত্মক চার্জের জন্য ওইখানে 1 কুলম্ব যে আমরা বিন্দু চার্জ ধরেছি অথবা টেস্ট চার্জ বলতে পারি, যাই বলো, এটা যদি পজিটিভ ধরে নিই তাহলে এই Q1 চার্জের জন্য প্রাবল্যটা হবে বহির্মুখী, অর্থাৎ তাকে বিকর্ষণ করবে, বিকর্ষণমূলক। তাহলে এখানকার এই প্রাবল্যকে আমরা জানি E1। অলরেডি কিন্তু তুমি তড়িৎ বল এবং তড়িৎ প্রাবল্যের লেকচারগুলো আগে দেয়া হয়েছে, ওটা কনসেপ্ট থাকলে তখন এটা তুমি সহজে বুঝে ফেলবা। তারপরে এই Q2 চার্জের জন্য এটাও ধনাত্মক, এটা ধনাত্মক, তাহলে এখানেও এটা হবে বিকর্ষণমূলক, এটা ধরলাম E2। এই Q3 চার্জ, এই Q3 চার্জের জন্য এই প্রাবল্যটা কিন্তু হবে অন্তর্মুখী, কারণ এটা ঋণাত্মক চার্জ, তাহলে তাকে টান দেবে নিচের দিকে, তাহলে এটার ডিরেকশনটা হবে এই দিকে, নিচে দিলাম তীর চিহ্ন, এটা হলো E3। এইখানে দেখো এই Q4 চার্জের জন্য ধরে নিলাম যে এটাও বিকর্ষণমূলক E4। তাহলে টোটাল প্রাবল্য এই পয়েন্টে কত কাজ করবে? তাহলে এই বিন্দুতে টোটাল প্রাবল্য, এই পয়েন্টে টোটাল প্রাবল্য হবে, টোটাল প্রাবল্য E ইজ ইকুয়াল টু E1 প্লাস E2 প্লাস, এখন এইটার ডিরেকশন এদিকে দেখিয়ে দিয়েছি, কেমন? এটার ডিরেকশনটা এদিকে দেখিয়ে দিয়েছি, অতএব ডিরেকশন দেখায় দিলে তার কোণ কিন্তু অলরেডি কাউন্ট করে ফেলেছ। সো তুমি এখানে E3 কে যোগ আকারে লিখবা, মানে এটার আর এটার মধ্যেকার ভেক্টর যোগ করলে, ঠিক আছে? এটা এদিকে যাচ্ছে আর এটা এদিকে আসছে, তাহলে পরে তার মধ্যে কোণ কাউন্ট করেই কিন্তু তুমি ভেক্টর যোগ করবা। হ্যাঁ, সো এখানে মাইনাস না দিলেও চলবে, এটা ভেক্টর যোগ করব, এটার আর এটার ডিরেকশনের মধ্যে যোগ হবে। দেন E4, তাহলে একটা মাইনাস কেন দিয়েছি? মাইনাস এর জন্য দিয়েছি যে এখানে মাইনাস থাকলেও এখানে মাইনাস দেওয়ার কোনো সুযোগ নেই, তুমি সব মিলে এগুলোর মধ্যে ভেক্টর যোগ করবা। কারণ কোণ যদি এটার ডিরেকশনের কারণে কোণ যদি এরকম হয় যে এটা এদিকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে, কোণের মানটা 130 ডিগ্রি, তাহলে 130 ডিগ্রি দিয়ে যোগ করবা, লব্ধির মান বের করবা। যে ভেক্টরের কনসেপ্ট আছে, যার সামান্তরিক সূত্রের কনসেপ্ট আছে, সেটা ভালো করে বুঝে যাবে, যেটা জাস্ট ভেক্টরকে যোগ আকারে লিখেছি, বাট মান নির্ণয় করার সময় অবশ্যই এটার ডিরেকশন এদিকে আর এটার ডিরেকশন এদিকে, সো এখানে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বেশি হবে। তাহলে এই পয়েন্টে টোটাল প্রাবল্যের মান হবে আলাদা আলাদাভাবে প্রতিটি চার্জের জন্য সৃষ্ট প্রাবল্যের ভেক্টর যোগফলের সমান। তাহলে একটি চার্জের কাছাকাছি অনেকগুলো চার্জ থাকলে, লিখি অনেকগুলো চার্জ থাকলে কি লিখলাম? না, এটা এভাবে না বলি, লিখি কয়েকটি আধানের জন্য যে কোনো বিন্দুতে মোট প্রাবল্য প্রতিটি আধানের জন্য সৃষ্ট প্রাবল্যের ভেক্টর যোগের সমান হবে।
ওকে, এর দুটোই হলো এই তোমার তড়িৎ বল এবং তড়িৎ প্রাবল্যের উপরিপাতন নীতির ব্যাপারে কথা। হ্যাঁ, তাহলে এটুকু খেয়াল রাখবা এবং এই কনসেপ্ট কাজে লাগিয়ে তোমার গাণিতিক প্রবলেম সলভ হবে। তবে মনে রাখবা এই সময়ে এই বিন্দুতে যখন তুমি প্রাবল্য হিসাব করবে তখন এরা মধ্যে কি রিয়াকশন হচ্ছে কি অ্যাকশন হচ্ছে এটা কোনো ম্যাটার করবে না, ঠিক আছে। এই সময়ে তাহলে এই যে চারপাশে যে চার্জগুলো আছে তারা পরস্পরকে প্রভাবিত করবে না বা তাদের পরস্পরের মধ্যেকার প্রভাব এখানে কাউন্ট হবে না, এটা মাথায় রাখবা স্যার। তাহলে এরপরে গাণিতিক প্রবলেম দেখবো আমরা। হ্যাঁ, এই বিষয়গুলোর সঙ্গে রিলেটেড গাণিতিক প্রবলেম।